নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। সবাইকে অনেক অনেক স্বাগত টক বুথ ওয়েন্দ্রিলাতে। আজকে একটা অন্য এপিসোড নিয়ে এসেছি, অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে আমার সাথে রয়েছে আইএএস অফিসার অ্যান্ড হিটকোর এক্স চেয়ারম্যান মিস্টার দেবাশিস সেন। স্যার নমস্কার, কেমন আছেন? অল ওয়েল, খুব ভালো লাগছে এখানে এসে। আমরা এর আগেও একটা প্রোগ্রামে দেখা হয়েছে, তখন কথা হয়েছিল আপনার সাথে এবং জেনারেলি বলেছিলাম যে আজকের এই এপিসোডে আসার জন্য। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, মানে আপনি আজকে এসেছেন। স্যার অ্যাকচুয়ালি রিসেন্ট এআই নিয়ে রিসার্চ করছে। তো স্যার, হোয়াট ইজ দ্য এআই অ্যান্ড এমএল অ্যান্ড ডেটা মিনিং, যদি একটু বলেন। এই এআই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকদিন ধরে চলছে, কিন্তু এই বিষয়টা ভীষণ পপুলার হলো রাফলি নভেম্বর 22-এ, ভারতবর্ষে জানুয়ারি 23। তার মানে ধরুন আজ থেকে মাত্র বছর 3 আগে ওই এলএলএম বলে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অর্থাৎ সবচেয়ে সহজ এলএলএম হচ্ছে চ্যাট জিপিটি, প্রায় সবাই জানে। এবং গত পরশু দিন চ্যাট জিপিটি ভার্সন 5 রিলিজ করেছে, সেটা নাকি দারুণ শক্তিশালী, আমিও প্রয়োগ করে দেখেছি। তো এই গত 2-3 বছরে এত দ্রুত এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এআই যে হচ্ছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং ওরা পুরোটা যেটা করছে জিপিটি, ওই যে চ্যাট জিপিটির জিপিটি, সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন করছে। ওরা আগে কি করতো, এক একটা শব্দ ধরে ধরে একটা বাক্যের মানে বোঝার চেষ্টা করতো কম্পিউটার বা কিছু। এখন তা নয়, এখন এক একটা স্ট্রিং ধরে ধরে কতগুলো ভেক্টরে কনভার্ট করে এবং কার কাছে কে থাকতে পারে এরকম একটা প্রবাবিলিস্টিক ওয়েতে, এবং অত্যন্ত পাওয়ারফুল। আজকাল সিপিইউ বলে না, জিপিইউ বলে, এনভিডিয়া বলে একটা মাত্র কোম্পানি সারা পৃথিবীতে যারা অত্যন্ত পাওয়ারফুল কম্পিউটিং পাওয়ার তৈরি করছে। এবং সেই পাওয়ারফুল কম্পিউটার বা প্রসেসর নিয়ে এবং এই নতুন ট্রান্সফরমেটিভ টেকনোলজি নিয়ে এখন তো যে কোনো ভাষায় গলগল করে কথা বলা যায়। আমি নিজে একটা গুগল প্রো জেমিনির একটা সাবস্ক্রাইব করেছি, তো সেখানে ফোনে একটা লাইভ ফিচার আছে। সেখানে ফোনে যেরকম আপনি বন্ধুর সঙ্গে কথা বলবেন, সেরকম টক 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 করে তার সঙ্গে বিবিধ, এমনকি বাংলাতেও আমি ট্রাই করলাম। সে অবশ্য আমাকে আপনি করে বলছে, কিন্তু আমি বললাম কেন স্পিক ইন বেঙ্গলি, সেটা আমি আপনার সঙ্গে বাংলায় কথা বলতে পারি, এবং ফ্ললেস বাংলা। তো এত চমৎকারভাবে কম্পিউটার মানুষের সঙ্গে ইন্টারাকশান শুরু করেছে যে চমৎকৃত না হয়ে পাওয়া যায় না। ইনফ্যাক্ট ওরা বলছে যে এজিআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, সেটার আর বেশি দেরি নেই। আর একটা কথা বলেই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কত দ্রুত জিনিসটা পাল্টাচ্ছে। যখন কম্পিউটার পৃথিবীতে এলো, তখন মুরস ল বলে একটা আমরা ছোটোবেলা শুনতাম, যে অর্থাৎ কত পাওয়ারফুল হচ্ছে কম্পিউটার, বলতে প্রতি 2 বছরে তার পাওয়ার ডাবল হয়ে যাচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলে প্রতি 5.7 মাসে, 6 মাসের কমে তার আইকিউ ডাবল হয়ে যাচ্ছে, এত দ্রুত পাল্টাচ্ছে। সুতরাং এটা একটা সাংঘাতিক প্রভাব ফেলছে মানব জাতির উপর বিভিন্নভাবে। এটা কিন্তু বাচ্চাদের ওপরও তো একটা প্রভাব পড়ছে, কারণ এই যে চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে যে এআই শিখছে, তার ফলে যে ওরা আগে কি হতো, ছোটবেলায় আমরা বাবা মাকে জিজ্ঞেস করতাম যে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে দেখিয়ে দেওয়ার জন্য। এখন কম্পিউটারে চ্যাট জিপিটি আছে, পুরো প্যারাগ্রাফ লিখে নিচ্ছে, এসে রাইটিং করছে। তো এটা সোশ্যাল মিডিয়া এবং বাচ্চাদের প্রতিও তো একটা ইম্প্যাক্ট পড়ছে এই এআই এর। একেবারে আজকাল আর কেউ খাটতে যাচ্ছে না। আজকাল যেমন ক্যালকুলেটর আসার পর নামতা এবং মুখে মুখে যোগ করাটা প্রায় উঠে গেছে। এখন এসে লেখা, হোমওয়ার্ক করা সবই তো চ্যাট জিপিটি বা অন্যান্য এলএলএম বা গুগল জেমিনি সব করে দিচ্ছে। এটা যথেষ্ট চিন্তার বিষয়। ইনফ্যাক্ট বিশেষত ওদের দেশে এখন কে হোমওয়ার্ক এআই দিয়ে করাচ্ছে সেটা ধরার জন্য আবার এআইকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনার কথায় বলি যে শিশুরাও এটা ইউজ করছে, শিশু বলা ঠিকটা, বাচ্চারাও এটা ইউজ করছে, স্কুল স্টুডেন্টরাও ইউজ করছে। এবং এটা ভবিতব্য। ক্যালকুলেটরের প্রভাব যেমন আটকানো যায়নি, এটাও আটকানো মুশকিল, যদিও চেষ্টা হচ্ছে।
কম্পিউটার সায়েন্সের যুগ এখন, সবাই আমরা জানি। কোর ডিপার্টমেন্ট মানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এখন কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে এটা অনেকটা কমে গেছে, মানে কেউ স্টুডেন্টস চাইছে না, কারণ সবাই ওই বর্তমান যুগে এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আইওটি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে এআই এর মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া বা কতটা ক্রাইম বার হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কতটা ক্রাইমের দিকে যাচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এত যে পাওয়ারফুল, যে বললাম যে প্রতি 6 মাসে তার বুদ্ধি ডবল হয়ে যাচ্ছে। আজকে ChatGPT ওপেনলি স্যাম অল্টমান বলছে যে আমার ChatGPT 4-এ একটা হাই স্কুল স্টুডেন্টের বুদ্ধি ছিল, একে যেন পিএইচডি স্টুডেন্ট, তাকে যেরকম জিজ্ঞেস করা যাবে সেই রকম লেভেলে তার বুদ্ধিমত্তা আছে। তো এইখানে এটা যেমন ভালো দিকেও আছে, আমার রিসার্চ করতে লাগবে, মানব জাতির অগ্রগতি করতে লাগবে, দারিদ্র দূরীকরণে লাগবে। আমি যেটা মনে করি ইনক্লুসিভনেস, অর্থাৎ গ্রামের লোক, সিনিয়র সিটিজেন সবাইকে এই এর মধ্যে আনা উচিত। তেমনি দুষ্টু লোকের তো অভাব নেই পৃথিবীতে। ক্রাইম সবসময়ই আছে, সেটাকে সাইবার ক্রাইমও আছে, সাইবার ক্রাইম ছিল, আছে, থাকবে। তার জন্য বিভিন্ন ব্যবস্থাও আছে। কিন্তু এআই যেটা মানুষের সমান বুদ্ধিমান হয়ে উঠছে, সে যদি এখন দুষ্টু লোকের হাতে পড়ে, আপনি মনে করুন না, কোনো নাম করছি না, পার্শ্ববর্তী আমাদের উত্তর পূর্বে যে দেশ আছে, সে কি চেষ্টা করবে না এআইকে ব্যবহার করে ভারতবর্ষের ক্ষতি করা? এরকম বিভিন্ন স্তরেই সাইবার ক্রাইম কিন্তু এআইকে নিয়ে এখন ভীষণ গোলমাল করতে পারে, ফিনান্সিয়াল সেক্টরকে ভেঙে দিতে পারে। এক মুহূর্তে একটু ফিউচারিস্টিক হলেও আমার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। এটা তো চিন্তার বটেই। এবং তাছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, ফেক ভিডিওস আছে, বিভিন্নভাবে উত্ত্যক্ত করার, বদনাম করার ব্যবস্থা করছে। তো সেটা পলিটিক্যালিও অনেকে করছে, দাঙ্গা ছড়ানোর জন্য এমন ভিডিও করে দিচ্ছে যে বোঝাই দেয় এটা সত্যি না মিথ্যে। তো এইসবের দিকেও সচেতন তো হতেই হবে। এবং ডেফিনেটলি সমগ্র ব্যবস্থাকেই, এই যে আপনি যেটা বললেন ক্রাইমের, সাইবার ক্রাইম, এআই সাইবার ক্রাইম যেটা সাংঘাতিক, আরেকটা এআইকে দিয়ে ধরাতে হবে। আর স্যার, আপনি হিডকোর এক্স চেয়ারম্যান ছিলেন, যখন হিডকোর আন্ডারে তো আমরা অনেক কোম্পানি দেখি, আইটি সেক্টর কোম্পানি, টিসিএস, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, আইবিএম, আরও অনেক কোম্পানিজ রয়েছে আমাদের। সেক্ষেত্রে আমরা কিছুদিন শোনা যাচ্ছে যে টিসিএস থেকে 12,000 কর্মী ছাঁটাই করবে, এরকম একটা। তো সেটা কি এআই ওদেরকে কোনোভাবে কি ইম্প্যাক্ট করাচ্ছে? যখন আপনি ছিলেন তখন তো এরকম কোনো আমরা নিউজ পাইনি, এখন কেন হচ্ছে? এখন এটা সরাসরি এআইয়ের জন্য এটা বলাটা যাবে কি না ঠিক মুশকিল, তবে প্রভাব তো পড়ছে। বিশেষত লো এন্ড জবগুলো যেগুলো আছে, যেগুলো শুধু ব্যাক এন্ড কাজগুলো হতো, ডেটা এন্ট্রি, মার্কেটিং, ব্র্যান্ডিং, এই কাজগুলো তো এআই এখন, এআই এজেন্টিক, এখন এআই এখন আরেকটা জিনিস হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দিচ্ছে। কিন্তু তাতে যে জব যাচ্ছে এটা আমি মনে করি না। এআই কী করছে, কিছু কিছু টাস্ক, দেখুন জব মানে কি, আপনি একটা ধরুন টিসিএসের উদাহরণ দিলেন, একটি ব্যক্তি কাজ করছে, সেই ব্যক্তির কিন্তু অনেক কটা কাজ আছে, টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি, মেবি অ্যাপয়েন্টমেন্ট করা, ট্রাভেল এজেন্সি করা, কাস্টমার রিচ আউট করা, এই টাস্কগুলো ক্রমশ আস্তে আস্তে এআই নিয়ে নিচ্ছে। এখনও লোকটিকে রিপ্লেস করা যায়নি। একটা পুরনো কথা হঠাৎ শুনলাম, বলছে কম্পিউটার আসার পরে কত লোকের চাকরি গেলো, বলে একটা লোকের খালি চাকরি গেছে, বলে কে? লিফটম্যান। ওই আজকাল লিফটগুলো তো অটোমেটিক হয়ে গেছে, আর দরজা বন্ধ করতে হয় না, খানিকটা ঠাট্টার চলে। তো এই যে আপনি টিসিএসের যে ব্যাপারটা বলছেন, এটা কিন্তু একটা সামগ্রিক একটা আইটি সেক্টরের একটু প্রবলেমেটিক ফেস চলছে, সবসময় আপ অ্যান্ড ডাউন ফেসে, খানিকটা এআইয়ের জন্য, কিন্তু পুরোটা আমার মনে হয় না। এটা ওভারঅল সেক্টরের পিরিয়ডিক্যাল ফ্লাকচুয়েশনের জন্য হচ্ছে। এখন একটু ডাউন চলছে, আবার কালকে হয়তো ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যে স্টুডেন্টসরা, ওরা তো পড়তেই চাইছে না, ওরা তো মেনলি এআই নিয়েই চাইছে বা কম্পিউটার সায়েন্স চাইছে।
এইটা একটু গভীরে ভাবতে হবে। গভীরে ভাবতে হবে মানে কি, যখন আগেকার দিন ছিল বাবা মারা জয়েন্টে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া ছেলেমেয়েদের কিছু ভাবতেই দিত না, কোনো চান্সই ছিল না। তো কিন্তু তার ফলে কি হলো, প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বোধহয় 38,000 ইঞ্জিনিয়ার প্রতি বছর পাস করেন। তাই যদি হয়, এত ইঞ্জিনিয়ারকে এমপ্লয় করার মতো সে কোম্পানি কোথায়, কটা ব্রিজ তৈরি হচ্ছে, কটা বাড়ি তৈরি হচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে প্রোডাকশন আর ডিমান্ডের মধ্যে একটা মিসম্যাচ হতে শুরু করলো। তার ফলে সিভিল, মেকানিক্যাল ইত্যাদিতে লোকে যেতে আগ্রহী কম হলো, কারণ জানে যে পাস করলে তো এমন কম্পিটিশনে পড়বো যে চাকরির অভাবটা কম। অন দ্য আদার হ্যান্ড আইটি, কম্পিউটার সায়েন্স, এআই, আইওটি, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, সাইবার ক্রাইম, নতুন নতুন এরিয়া খুলছে, তারা লোক খুঁজছে। সেখানে নিজেকে ট্রেন করে নিলে অনেক চট করে ভালো চাকরি পাওয়া যায়। সুতরাং সেই দিকেই যে পড়াশোনার দিকে ঝোঁক, সেটা তো খুবই স্বাভাবিক। আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, সেটা স্যার, ইলিয়ন মাস্ক যে টেসলার সিও, তিনি বলেছেন যে এআই ইজ ডেঞ্জারাস। সো এই স্টেটমেন্টটা কতটা সত্যি? যেখানে একেবারে সত্যি। আমরা একটু আগেই যে আলোচনাটা করলাম সেটাই মিস্টার মাস্ক অনেক দিন আগে বলেছিলেন। ইনফ্যাক্ট উনি ওপেন এআই যারা চ্যাটজিপিটি করেছে তার সঙ্গে ছিলেন, তিনি ভেঙে বেরিয়ে যান। কারণ ওপেন এআই কী করে, এই চ্যাটজিপিটিটাকে মানুষের কাছে খুলে দেয়। আমি আপনি সবাই বিনা পয়সাতে ফ্রি ভার্সনেও শুরু করতে পারি, পেড ভার্সন তো আছে। তো উনি বলতেন যে না, এইভাবে সবার কাছে ছেড়ে দেওয়া ঠিক না, কারণ মানুষের মধ্যে ভালো লোক খারাপ লোক সব আছে। তো যাই হোক, সেটা তার মতবাদ। কিন্তু উনি যেটা বলছেন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে ফ্রড করা, বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে সর্বশান্ত করে দেওয়া, লোককে নিয়ে কাজ করা এবং মানুষের ভয়েস ক্লোন করা, এমনভাবে বাবা মাকে বলছে, ছেলে বলছে বাবা বাঁচাও, আসলে ছেলের ভয়েসটা খালি নকল করছে, গায়কের ভয়েস আলাদা করে দিচ্ছে, লেখা অন্যরকম করে দিচ্ছে, ডক্টরেট ইমেজ, পিকচার, সমস্ত কিছুই। কাজে এ সম্বন্ধে আমাদের নিঃসন্দেহে একটা দাগ টানা উচিত যে এই অবধি এআই করবে, এই অবধি মানুষ করবে, বা তার ডিফারেন্সিয়েশনটা কী, এটা কিন্তু আমাদের একটু রাখা উচিত। আমি সম্পূর্ণভাবে একমত এলন মাস্কের এই যে উক্তিটা আপনি বললেন, যে আমাদের খুব সতর্ক হওয়া উচিত, এআই যেন মানুষকে ঠকায় না, এআই যেন মানুষকে সর্বশান্ত না করে, এআই যেন মানুষের ক্ষতি না করতে পারে। তাহলে তো স্যার মোবাইলে অ্যাপ এখান থেকে বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ তো করা যাবে না। কারণ এখনকার আমরা জানি মানে মোবাইল ফোন যাদের 2 বছরের বাচ্চা থেকে যখন তারা জন্মগ্রহণ করছে, 2 বছর বাচ্চার পর তাদের হাতে মোবাইল দিয়ে দেয় বাবা মারা। কারণ বাচ্চা যদি কান্নাকাটি করে, তো সেখান থেকে তারা মোবাইলও ইউজ করছে এবং তারা সবই জানছে। তো সেক্ষেত্রে তো বাচ্চাদের একটা স্কুল লাইফে বা কলেজ লাইফে যে স্টুডেন্টসরা আছে, সেটা তো একটা ওদের কাছে ইম্প্যাক্ট পড়ছেই জীবনে। তো সেটাকে কি করে স্টপ করবেন, যদি না সেটা কোনোভাবে আমাদের দৈনন্দিন জীবনে? এখন আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে, বাবা মা কেন ছেলের কান্না দেওয়া সামলানোর জন্য মোবাইলটা দিচ্ছে। যখন মোবাইল আবিষ্কৃত হয়নি তখন কি বাচ্চারা কাঁদতো না? টেকনোলজি এখন অন্যরকম হয়েছে, টেকনোলজি অন্যরকম হয়েছে, জগৎটাকে মানিয়ে নিতে হবে। কিন্তু যেটা করা সম্ভব, যেমন আপনি মোবাইলের কথা বললেন, চাইল্ড লক কিন্তু করা যায়। চাইল্ডরা এই যে জায়গায় খুলতে পারবে না, সে খেলবে, একটা প্যাকম্যান খেলবে বা একটা কমিক স্ট্রিপ দেখবে, তাকে অন্য সাইট যাতে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু টেকনোলজিক্যালি সহজ সলিউশন আছে, কোনো শক্ত সলিউশন না। সেটা প্রত্যেক বাবা মার সচেতন হওয়া উচিত। কিন্তু আপনি যেটা আরও গুরুতর প্রবলেম যেটা বলছেন, যে এইভাবে যদি এআই মানুষের ক্ষতি করতে পারে বা টেকনোলজি মানুষের ক্ষতি করতে পারে, তাহলে নিঃসন্দেহে একদম যারা এটা তৈরি করছে সেখান থেকেই আমাদের প্রিকশনগুলো ঢুকিয়ে দিতে হবে। আপনাকে বলি, চ্যাটজিপিটি নাকি যা লেখা লেখে, মাঝে মাঝে কয়েকটা প্রতি কিছু শব্দ অন্তর একটা করে বেশি স্পেস দিয়ে দেয়। কেন? যাতে অন্য কেউ ধরতে চাইলে যে ওই প্যাটার্নটা দেখেই বুঝতে পারবে এটা তো এআই লিখে দিয়েছে। সুতরাং যিনি তৈরি করছে তারই সচেতন হওয়া উচিত যে এটার অপব্যবহার হতে পারে, এবং অপব্যবহার যাতে না হয় তার জন্য ভেতরে কিছু হিডেন কিছু ফর্মুলা, এটা একটা এক্সাম্পল দিলাম, আরও অনেক রকমভাবে আমাদের কিন্তু সচেতন হতে হবে। সতর্কতামূলক বিভিন্ন কায়দা কানুন ঢুকিয়ে দিতে হবে।
আজকের ডেটে যেখানে মুকেশ আম্বানি জিওর অ্যানুয়াল কনফারেন্সে বলেছে যে ডেটা ইজ আ নিউ অয়েল অ্যান্ড ফিউচার, সেখানে আমাদের পার্সোনাল লাইফে কতটা এক্সপোজড ওয়ার্ল্ডের কাছে, এই প্রাইভেসিটা প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট বা আমরা নিজেরা কি করতে পারি? একদম সঠিক কথা বলেছেন। এই যে আমরা ফেসবুক বিনা পয়সায় ইউজ করি, খুব খুশি, কোনো পয়সা লাগছে না, কত লোকের কাছে চলে যাচ্ছে, কি টুইটার, কি যে কোনো সোশ্যাল মিডিয়া, এটা চলছে কি করে? যে বানাচ্ছে, যে করছে, যে সফটওয়্যার চালাচ্ছে, তার তো একটা বিশাল খরচ আছে। এটাকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি। আজকালকার দিনে আপনার চোখের দৃষ্টিটাই ও কিনছে, আপনি যে দেখছেন এটাই ওর কাছে ভালো। কেন? আপনার দেখা দিয়ে ওর কী লাভ? বিজ্ঞাপন পাবে সে যখন অ্যানালাইটিক্স করবে, ফেসবুক বলবে এই এই জিনিসগুলো আমার খুব পপুলার, তখন যে বিক্রি করতে চায় সেখানে করবে। তো সেটা করতে গেলে আপনার কি পছন্দ, আপনি কোন সাইটে যাচ্ছেন, আপনি কি কিনছেন, সব ক্র্যাক করছে। আপনার চেয়ে ভালো আপনার গুগল আপনার সম্বন্ধে জানে, এটাই লোকে বলে। দ্য গুগল নোজ বেটার দ্যান ইউ নো ইয়োরসেলফ। এই যে ডেটাটা নিচ্ছে, অ্যাটেনশন ইকোনমিটা যে নিয়ে ট্রেডিং হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা। আপনার প্রাইভেসি বলে কিছু নেই। একটা ছোট্ট এক্সাম্পল, শুধু আপনাকে না, আপনার দর্শকদেরও দিচ্ছি। চ্যাট জিপিটি খুলুন, যদি খুলতে না পারেন গুগল করুন, গুগল করে চ্যাট জিপিটি লিখুন, দেখবেন চ্যাট জিপিটি খুলে যাচ্ছে, কোনো পয়সা খরচ করতে হবে। নিজের নামটি লিখুন, পারলে একটু পরিচয়, দেখবেন আপনার সম্বন্ধে এত কথা চ্যাট জিপিটি বলে দিচ্ছে, এত কথা যে আপনি নিজেও কিছু কিছু ভুলে গেছেন। সব কিন্তু তার পরিধির মধ্যে রয়েছে। তো সুতরাং এটা নিয়ে হাফ ইত্তেস করে লাভ নেই। সব কিছু ওই যখন আই এগ্রি একটা কোথাও একটা টিক মারিয়ে দিচ্ছে, কেউ পড়ে না, তখন কিন্তু আপনি আপনার ডেটা দিয়ে দিচ্ছেন। এবং প্রাইভেসি বলে আজকাল সত্যিই খুব কম আছে। ইকোনমিস্ট বলে লন্ডন থেকে প্রকাশিত একটি বিখ্যাত ম্যাগাজিন, সে একটা খুব চমৎকার হেডলাইন দিয়েছিল, আমার মনে আছে। সে বলছে নো হোয়ার টু হাইড। আপনি সারা পৃথিবীতে যেখানেই যান, কোনো না কোনো ডিজিটাল জিনিস আপনাকে ট্র্যাক করছে, আপনার মোবাইল থেকে, সিসিটিভি থেকে, ক্রেডিট কার্ড থেকে, ইউপিআই কিউআর থেকে, ইউ আর ট্র্যাকড এভরিওয়্যার। কোথাও লুকানোর জায়গা নেই। আমি এআই নিয়ে সাথে সাথে আমি শুনেছিলাম যে আপনি কমিশনার, মানে যেটা ভোটের ব্যাপারে আর কি, তো ওটা নিয়ে কথা হচ্ছিল, যদি ওইটা নিয়ে যদি কিছু বলেন, মানে ভোট কমিশনার যেটা। হ্যাঁ, আমি তো 2005 থেকে 2010 অবধি পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার ছিলাম, এবং তখনও দুটো ভোট আমাকে পরিচালনা করতে হয়েছিল ইলেকশন কমিশনের আন্ডারে, ইলেকশন কমিশন দিল্লিতে। তখনও ওই বুথ লেভেল অফিসার থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা তৈরি করেছিলাম। তখনও ভোটার লিস্টের সংশোধন হতো। এখন কিন্তু যেটা বিহারে হলো, দেখুন মানুষ মারা যাবেই, তাহলে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে। আবার ধরুন মানুষ কর্মসূত্রে হোক, শিক্ষাসূত্রে হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে প্রথম জায়গা থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। এছাড়াও কিছু ভুতুরে ভোটার সবসময় থাকে। তো সেই জন্যই তখন বুথ লেভেল অফিসারের প্রবর্তন হয়েছিল যে যখন যখন এরকম হবে সেটাকে ঝাড়াই বাছাই করে ভোটার লিস্টটাকে সঠিক রাখতে হবে। বিহারে এখন যেটা হলো, যেটা নিয়ে পার্লামেন্টে খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে খুব অল্প সময়, যেটা আমরা বহুদিন ধরে করতাম, অনেক সন্তর্পণে করতাম, বারবার বাড়ি গিয়ে খোঁজ দিতাম, আচ্ছা উনি মারা গেছেন তো, বা উনি এখান থেকে সত্যিই চলে গেছেন তো, নাকি বেড়াতে গেছেন আবার চলে আসবেন। এই সতর্কতাগুলো না নিয়ে হুড়োহুড়ি করে করা হয়েছে বলে কিছু মানুষ মনে করছে। এবং 65 লক্ষ লোকের নাম মাত্র কয়েক মাসের মধ্যে বাদ দিয়ে দেওয়া, আর কিছু না। আমার মনে হয় যেটা বললাম, লোকে তো মারা যাচ্ছে, এটা তো ঠিক কথা, লোকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা তো ঠিক কথা, কিন্তু সঠিকভাবে হচ্ছে কি না, এই টাইমের মধ্যে করা হচ্ছে কি না, এটাই একটু চিন্তার বিষয়। আমার মতে এটা একটু ভালোভাবে দেখলে ভালো হতো। ভোট কি মানে ভোটের যেটা হয় আর কি, ভোটের সময় কি রিপ্লেসড হয়? মানে আমরা ভোটের সময় যেটা করতাম, আমরা যখন ইলেকশন চালাতাম, সব সময় ধরুন ভোটার লিস্ট কী হয়, বছরে একবার করে সামারি রিভিশন হয়। অর্থাৎ কেউ যদি মারা যায় বা কেউ যদি 18 বছর পূর্ণ হচ্ছে কেউ যদি আসে, তাহলে তাদের নাম তোলার জন্য বা নাম কাটানোর জন্য 6 নম্বর এবং 7 নম্বর ফর্ম দিয়ে একটা প্রক্রিয়া আছে। কিন্তু ঠিক ভোটের আগে, ইতিমধ্যে ধরুন ভোট হচ্ছে মে মাসে,
ভোটার লিস্ট রিভিশন হয় জানুয়ারি মাস। তো অলরেডি তো কিছুটা পাল্টে গেছে, কিছু লোক মারা গেছে কেওড়াতলা শ্মশানে, রোজই কেউ না কেউ যেতে হচ্ছে, হাসপাতালে নতুন লোক জন্মাচ্ছে ইত্যাদি। তো সেখানে তার জন্য কি করা হতো, ভোটের ঠিক আগেই একটা করা হতো লিস্ট অফ ডেড, অ্যাবসেন্ট অ্যান্ড বোগাস ভোটার। আবার বলছি, ডেড, অ্যাবসেন্ট অ্যান্ড বোগাস ভোটার, তাদের একটা লিস্ট করা হতো। লিস্ট করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের দিয়ে দেওয়া হতো, জনসম্মুখে টাঙিয়ে দেওয়া হতো, বুথে দেওয়া হতো, যাতে কি না ওই নাম দিয়ে যদি কেউ ইচ্ছা করে বেনামি ভোট দেওয়ার চেষ্টা করে, ওই নামের কেউ আসলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায় প্রিসাইডিং অফিসার। এই সমস্ত করেও কিন্তু ভোটের স্যাংটিটি করা যায়। আমরা দেখতে পাই অনেক ঝাপ্পা ভোট বা অনেক কিছুই আসে। তো এটা ঠিকই, এখন অনেকটা চেষ্টা করছি ইলেকশন কমিশনে এই ছাপ্পা ভোটের ব্যাপারটা কম করতে, কিন্তু কি হয় জানেন, গোড়ার দিকে জেনুইন ভোটাররা এসে তো সব ভোট দেয়, তারপর যে ভোট ওই সকল ভুতুরে ভোট পড়ে রয়েছে, সেখানে তো ভূত তো আর আসবে না ভোট দিতে, কারণ সে তো মারা গেছে বা অন্য জায়গায় থাকে। সেইটার অ্যাডভান্টেজ যাতে কেউ না নেয়, এটা দেখাটা একটা বড় চ্যালেঞ্জ ইলেকশন মেশিনারির কাছে। আপনি তো কনস্ট্যান্টলি এত বছর হিডকোর মানে চেয়ারম্যান ছিলেন, এখন এক্স হয়ে গেছেন, তো আপনার কি মনে হয় যে এই বিষয়টা যদি আবার পুরোনো জায়গায় ফিরে যেতে পারতাম, আরেকটু নিউ টাউন এলাকাটাতে যদি আরেকটু ভালোভাবে তৈরি করা যেতে পারতো? কারণ আমরা দেখেছি নিউ টাউন একটা সময় মানে কিছুই ছিল না, এখন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক কোম্পানিজ, অনেক বিল্ডিং, অনেক কিছু, খাবারের জায়গা, মানে 2017-18 তখনও মানে শিয়াল ঘুরছে এরকম দেখা গেছে। এখন অনেকটা পরিবেশ চেঞ্জ হয়েছে, তো কোথাও গিয়ে একটা মনে হয় যে আবার পুরোনো জায়গায় যদি আবার আমার হাতে থাকতো বা আবার কন্ট্রোলে থাকতো পুরো বিষয়টা। আমি বলতে চাই যে আমি দুটো ক্ষেপে নিউ টাউনে আমি প্রায় 14 বছর ছিলাম, অর্থাৎ প্রায় 1.5 শতকের মতো জায়গায়, এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং ঈশ্বরের কাছে আমি খুবই ধন্যবাদ দিই যে আমি এই সুযোগটা পেয়েছি। আমাদের আইএএস অফিসারদের বলা হয় প্রতি 3 বছর অন্তর বদলি হয়ে যায়, সে ব্রিটিশ আমল থেকে চলে আসছে, তার ফলে একটা জিনিস বুঝতেই ইউ আর গন এবং অন্য কোথাও চলে যেতে হয়। এই যে সুযোগটা পেয়েছে, সত্যি আমি প্রথম ক্ষেপে যখন ছিলাম নিউ টাউনে, একেবারে কাদা, পা অব্দি কাদা, ট্র্যাক্টর নিয়ে একেবারে ওই এখন যেটা বাস টার্মিনাস মানে ফার্স্ট রোটারি, এর বেশি যাওয়াই যেত না, তাও জিপে করে। সেসব জায়গা থেকে আজকে এখানে 1 লক্ষ মানুষ বাস করছেন, নজরুল তীর্থের সিনেমা দেখছেন, বিশ্ব বাংলায় কনভেনশন করছেন, আর কাফে একান্তে ভালো ভালো খাবার খাচ্ছেন, সত্যি মনটা ভরে যায়। এবং আমি খুবই স্যাটিসফাইড এই কাজ করার সুযোগ পেয়ে। কারণ কি জানেন, ওই যে বললাম একেবারে ফাঁকা জায়গা ছিল, অনেকেই একটা বাড়ি করে, বাড়ি করলেও একটা 2 কাঠার প্লট পেলেও দক্ষিণে রান্নাঘর থাকবে না, দক্ষিণে বাস্তু বলছে শোয়ার ঘর থাকবে না, উত্তরে কি থাকবে, কতটুকু কী হবে, এত ডিসিশন পয়েন্ট থাকে। আর একটা 7,000 একরের 30 স্কোয়ার কিলোমিটারের একটা জায়গায় কি করে শহরটা গড়ে উঠবে, এইটা একটা সারা জীবনের মতো একটা অভিজ্ঞতা হয়ে গেল। এবং নিঃসন্দেহে নিউ টাউন আমারকে একদম গড়ে উঠে করেছি, টিনেজার হিসেবে আমি ছেড়েছি আমি বলি, এবং আমার প্রায় সন্তানের মতো নিউ টাউন। সুতরাং কিন্তু তাকে তো বড় হতে দিতে হবে। তা আমরা তো জানতাম যে মানে হিডকোর চেয়ারম্যান মানে হচ্ছে মিস্টার দেবাশিস সেন, এরকম আমরা শুনেছি, আমি প্রচুর শুটিংও করেছি এখানে। তো মানে আমি বলতে চাইছি যে এই জায়গাটা তো এখন মানে আপনি এখন এক্স হয়ে গেছেন, তো আপনার কোথাও গিয়ে মনে হয় না যদি আমি আবার পুরোনো জায়গায় ফিরে যেতে পারতাম, যদি আবার আমি কাজটা করতে পারতাম, বা আবার পুরোনো জায়গাটাতে আবার এক্স নয় একদম প্রেজেন্ট থাকতো? সেটাই বলছি। সারা জীবন কেউ থাকে না, পৃথিবী গড়ায়, নতুন প্রজন্ম আসে, এতে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য রাখি এখানে কি হচ্ছে, এবং যখন দেখি আরও নতুন নতুন প্রজেক্ট যেগুলো আমার সময় শুরু করেছিলাম সেগুলো শেষ হচ্ছে, মানুষ ব্যবহার করছে, মানুষের আনন্দ লাগছে, আমার ভীষণ ভালো লাগে। যেমন একটা ছোট্ট কতটা চেঞ্জেস আনলে ভালো হয়, মানে এখনো চেঞ্জের তো শেষ নেই। আমার মনে হয় এই গভর্নমেন্ট যেটা বেঙ্গল সিলিকন ভ্যালি যেটা করেছে, ফিনটেক হাব যেটা করেছে, বিভিন্ন মেডিকেল কলেজের জন্য যে প্রচেষ্টা চলছে,
সেগুলো খুবই ভালো চলছে, আমার কোনো আপত্তির কিছু নেই। অনেকটাই যেটা খানিকটা আগের থেকে আমার সময় তৈরি হয়েছিল সেগুলো কমপ্লিশন হচ্ছে, সেটা দেখতেও ভালো লাগছে। এবং আমার যেটা মনে হয় একটাই জিনিস, যেটা এখন তো ডোনাল্ড ট্রাম্প যা করছে, সারা ভারতবর্ষকেই তো টলিয়ে দিচ্ছে, 50% ট্যারিফ করে। এখন তো আমরা মানে ভিয়েতনামের চেয়েও খারাপ অবস্থায় পড়ে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এই সময় আমাদের যেটা দরকার হচ্ছে, ভারতবর্ষ অ্যাজ এ কান্ট্রি এবং নিঃসন্দেহে পশ্চিমবঙ্গকে এখন আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এবং এর জন্য ফান্ডামেন্টাল কাজ, আর বিদেশ থেকে ChatGPT নিয়ে আর AI না, নিজেরা কেন বানাতে পারবো না? চায়না তো ডিপসিক বানিয়েছে, তাহলে আমাদের লোকরা বিদেশে গিয়ে ভালো কাজ করছে, তারা যদি সব ফিরে আসে, তাদেরকে নিয়ে কাজ করার একটা পরিবেশ যদি দেওয়া যায়, আমি নিশ্চিত যে টেকনোলজি ফিল্ডে অন্তত বাংলার যা ট্যালেন্ট আছে এটা কিন্তু আন্তর্জাতিক লেভেলে আছে। এবং এইটাকে আমরা যদি একটু প্রচেষ্টা করে নিউ টাউনেই যদি একটা ভালো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, আজকাল একটা টার্ম হয়েছে, অর্থাৎ কি পৃথিবীর যে কোনো জায়গায় যে ট্যালেন্ট আছে, যে কাজ করতে পারবে, এখানে সেই কাজ করতে পারবে। সো সিলিকন চিপ ডিজাইনিং থেকে আরম্ভ করে জিপিইউ মেশিন থেকে আরম্ভ করে এইসব ব্যাপারে আমাদের কিন্তু গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার করা ভীষণ দরকারি। এবং এই ট্রাম্পের এই গত সপ্তাহের এই সামনে 17ই অগস্ট না কবে থেকে এটা চালু হবে, 27শে অগস্ট থেকে, তার আগেই আমাদের প্রকল্প শেষ করা উচিত। আর আরও একটা কথা বলবো এই প্রেক্ষিতে, ট্যুরিজম অলরেডি একজন বলেছেন, বিখ্যাত ব্যক্তি বলেছেন যে দুবাই ওইটুকু একটা জায়গা, একটাও হেরিটেজ সাইট নেই, সেখানে বছরে যত ফরেন ট্যুরিস্ট আসে, সারা ভারতবর্ষে তাজমহল থেকে আরম্ভ করে দক্ষিণেশ্বর অবধি এত কিছু আছে, সেখানে এত বছরে অত ফরেন ট্যুরিস্ট আসে না। তো আমরা নিউ টাউনের ট্যুরিজম, কলকাতার ট্যুরিজম, বাংলার ট্যুরিজম, ভারতবর্ষের ট্যুরিজম, ফরেন ট্যুরিজমকে আনার জন্য যদি একটু বিশেষ কার্যক্রম নিই, আমার মনে হয় আমরা ট্রাম্পকে সমুচিত জবাব দিতে পারবো। অনেক ধন্যবাদ স্যার আজকে এখানে আসার জন্য। আমাদের শোটা কেমন লাগলো যদি একটু অডিয়েন্সকে বলেন। টকস উইথ ঐন্দ্রিলাও আমরা প্রচুর পপুলার আমরা জানি, তো খুব ভালো লাগছে যেখানে আপনারা আমন্ত্রণ করেছেন। এবং একদম সাম্প্রতিক আন্তর্জাতিক সিনারিও থেকে আরম্ভ করে বাবা মাদের কী করে আরও ভালো করে ছেলেদের মানুষ করা যায়, অনেক বিষয় আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ স্যার, নমস্কার।